প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের এই পর্বে জানাচ্ছি সুস্বাগতম। আজকের পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি 2019 সালে ডি ইউনিটে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্য থেকে ইংরেজি প্রশ্নগুলো ব্যাখ্যাসহ সমাধান করব। আশা করি এই এমসিকিউগুলো এবং ব্যাখ্যাগুলো তোমাদের যে কোনো অ্যাডমিশন টেস্টে ইংরেজিতে ভালো করার জন্য অত্যন্ত সহায়ক হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডি ইউনিটে কীরকম প্রশ্ন এসেছিল। বাংলা এমসিকিউতে 20 মার্কস ছিল, ইংলিশ এমসিকিউতে 20 মার্কস ছিল এবং জেনারেল নলেজ এমসিকিউতে 35 মার্কস ছিল। রিটেনের জন্য বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ এই 3 সাবজেক্ট থেকে 15 করে 45 মার্কস ছিল। সর্বসাকুল্যে 120 মার্কস ছিল। এই ছিল 2019 সাল 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডি ইউনিটের প্রশ্নের মানবন্টন। তাহলে চলো আমরা ইংরেজি প্রশ্নগুলো একটু দেখি। 16টি এমসিকিউ ছিল, প্রত্যেকটির মান ছিল 1.25 মার্কস। প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, দ্য ড্রেস ওয়াজ ডিজাইনড বাই ড্যাশ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ রয়েছে ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। এখানে একটি ডিটারমিনার বসবে। এ মানে হলো একটি, একজন, যেহেতু এফ কনসোনেন্ট সাউন্ড, তাই এখানে এন বসার কোনো সুযোগ নেই। আবার যেহেতু নির্দিষ্ট কোনো ইটালিয়ান আর্টিস্টের কথা বলেনি, সুতরাং এখানে এ বসাটাই যুক্তিসঙ্গত। তাহলে কোশ্চেন 1 রাইট অ্যান্সার অপশন এ। কোশ্চেন 2 ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি। মোস্ট আছে, মোস্ট ফেমাস সিটি, সবচেয়ে জনপ্রিয় শহর। মোর পপুলাস, আমরা জানি সুপারলেটিভের আগে দা ব্যবহার করতে হয়, তাহলে এটা হচ্ছে না। মোস্ট পিপুল, এটা কিন্তু হচ্ছে না, ফ্রেজটা তৈরি হয়নি, কারণ এখানে অ্যাডজেক্টিভ দিতে হবে। মোস্ট পপুলেশন, এখানেও একই সমস্যা, অ্যাডজেক্টিভ প্রয়োজন এখানে। তাহলে দেখা যাচ্ছে ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস। তাহলে ফেমাসের সুপারলেটিভ হলো মোস্ট ফেমাস। তাহলে 2 এর রাইট অ্যান্সার হবে অপশন এ। কোশ্চেন 3 হু সেজ দ্যাট ইউ ক্যান গো ড্যাশ দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। আমরা জানি একটা বিখ্যাত উপন্যাস রয়েছে, জুলস ভার্নের উপন্যাস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, যেটা প্রকাশিত হয়েছিল 1872 সালে। এটি একটি ক্লু। আরেকটি ক্লু হলো গো অ্যারাউন্ড মানে বৃত্তাকারে ঘোরা। পৃথিবীটা বৃত্তাকারে ঘুরে আসতে পারি 80 দিনে। সুতরাং ইতিমধ্যে তোমরা সঠিক উত্তরটি বুঝে ফেলেছ। সঠিক উত্তরটি হবে অপশন বি। কোশ্চেন 4 ড্যাশ টু বরিশাল বাই বাস ইয়েস্টারডে। ডিড জসিম ওয়েন্ট। ডিডের পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই ওয়েন্ট হবে না। হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাই গো হবে না। ওয়াজ জসিম, এটা গোয়িং হওয়া উচিত ছিল। ডিডের পর ভার্বের বেস ফর্ম হয়, আমরা অপশন এতে জেনেছি, সুতরাং অ্যান্সার অপশন ডি। কোশ্চেন 5 ওয়ার্নিং নো আনঅথরাইজড পার্সোনেল ড্যাশ দিস পয়েন্ট। পার্সোনেল কর্মচারী, কোনো প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী বা কর্মচারীবৃন্দ, সামরিক বাহিনীর সদস্য হতে পারে। বিয়ন্ড দিস পয়েন্ট মানে হলো এই পয়েন্টের এদিকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। সুতরাং রাইট অ্যান্সার অপশন বি। এখন আমাদেরকে একটি টেক্সট পড়তে হবে, তার উপর ভিত্তি করে কোশ্চেন 6 থেকে 10 পর্যন্ত অ্যান্সার করতে হবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা টেক্সটটা পড়া শুরু করি। মানি ইজ নট অনলি কয়েন্স অ্যান্ড ব্যাঙ্ক নোটস। মানি শুধুমাত্র কয়েন বা ব্যাঙ্ক নোট নয়। It is anything that people are willing to use in order to represent the value of other things for the purpose of exchanging goods and services. অর্থাৎ কোনো দ্রব্য, পণ্য বা কোনো সেবা বিনিময়ের মাধ্যম হিসেবে যে জিনিসটা রিপ্রেজেন্ট করা হয়, উপস্থাপন করা হয়, সেটাই হলো মানি। মানি enables people to compare quickly and easily the value of different commodities. নিত্য প্রয়োজনীয় জিনিসকে কমোডিটিস বলা হয়, যেগুলো কেনাবেচা করে থাকি আমরা, সেগুলো কমোডিটিস বলা হয়। সেগুলোকে আমরা মূল্যায়ন করতে পারি, কম্পেয়ার করতে পারি। টু এক্সচেঞ্জ ওয়ান থিং ফর অ্যানাদার, বিনিময় করতে পারি। অ্যান্ড টু স্টোর ওয়েলথ কনভেনিয়েন্টলি, এবং সুবিধাজনকভাবে আমরা সম্পদ
স্টোর করতে পারি, আহরণ করতে পারি। দেয়ার হ্যাভ বিন মেনি টাইপস অফ মানি, অনেক ধরনের অর্থ ছিল। দ্য মোস্ট ফেমিলিয়ার ইজ দ্য কয়েন, তার মধ্যে সবচেয়ে পরিচিত হলো কয়েন। হুইচ ইজ এ স্ট্যান্ডার্ডাইজড পিস অফ ইমপ্রিন্টেড মেটাল, যেটা ছিল ইমপ্রিন্টেড, মুদ্রিত বা ছাপানো মেটাল। এবং আদর্শ, স্ট্যান্ডার্ডাইজড পিস অফ ইমপ্রিন্টেড মেটাল, ছাপানো বা মুদ্রিত একটা আদর্শ একটা মেটাল ছিল সেটা। তথাপি ইয়েট মানি এক্সিস্টেড লং বিফোর দি ইনভেনশন অফ কয়েন্স, কিন্তু কয়েন আবিষ্কারের অনেক আগেই অর্থের প্রচলন ছিল, বিদ্যমান ছিল। অ্যান্ড কালচারস হ্যাভ প্রসপার্ড ইউজিং থিংস অ্যাজ কারেন্সি, সংস্কৃতি সমৃদ্ধ করেছে বিভিন্ন মুদ্রা ব্যবহার করতে, যেমন সাচেস কাউরিস, ক্যাটল, স্কিনস, সল্ট, গ্রেইনস, বিডস, ক্লথ অ্যান্ড প্রমিসরি নোটস। এক ধরনের শামুক সমুদ্র উপকূলে পাওয়া যায়, গবাদি পশু, তারপর স্কিন চামড়া, লবণ, শস্য, তারপর বিভিন্ন মালা বা তসবির যে দানা, ক্লথ কাপড়, প্রমিসরি নোটস এমন একটা নোটস, এমন একটা কাগজ যেখানে উল্লেখ থাকে এই পরিমাণ অর্থ পরিশোধ করা হবে এতদিনের ভিতরে, সেটাকে প্রমিসরি নোটস বলা হয়। ইন মডার্ন প্রিজনস সিগারেটস হ্যাভ অফেন সার্ভড অ্যাজ মানি, আধুনিক জেলখানায় সিগারেট মানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। নাওডেজ পিপল ডো নট হ্যাভ টু ক্যারি মানি হোয়েন দে গো ফর শপিং, এখন কিন্তু মানুষকে মানি ক্যারি করতে হয় না যখন কেনাকাটা করার জন্য যায়। দে ক্যান ইউজ ডেবিট অর ক্যাশ কার্ডস, তারা ডেবিট অথবা ক্যাশ কার্ড ব্যবহার করতে পারে। ক্যাশ কার্ড অর্থাৎ এটিএম কার্ড বা প্লাস্টিক কার্ড। দিস কার্ডস আর অলসো কল্ড প্লাস্টিক মানি, এই কার্ডগুলোকে অর্থাৎ আমরা যে এটিএম কার্ডগুলো যেখানে একটা মেশিনে দেওয়ার পর, এটিএম মেশিনে দেওয়ার পর যেখান থেকে আমাদের যে পরিমাণ টাকা দরকার, কমান্ড দেওয়ার পর যে টাকাটা বেরিয়ে আসে সেটাকে ক্যাশ কার্ড বলা হয়, প্লাস্টিক মানিও বলা হয়, আবার এটিএম কার্ডও বলা হয়। তাহলে এটা পড়া হলো, প্রয়োজনে তোমরা পজ দিয়ে এটা আবার পড়ে নিতে পারো। এখন আমরা চলে যাচ্ছি এই প্যাসেজের উপর ভিত্তি করে কোশ্চেন 6 থেকে 10 পর্যন্ত আমরা সলিউশন করব। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কি সংক্রান্ত? দ্য হিস্ট্রি অফ মানি ইন হিউম্যান সোসাইটি, মানব সমাজে মানির ইতিহাস, অর্থের ইতিহাস। হাউ মানি চেঞ্জেস সোসাইটি, মানি কীভাবে সমাজকে পরিবর্তন করেছে। হাউ কয়েন্স কেম ইন টু এক্সিস্টেন্স, কীভাবে কয়েনের বিদ্যমান হলো। দি ইম্পর্টেন্স অফ প্লাস্টিক মানি। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই দুইটার সাথে ইতিহাসের সম্পর্ক রয়েছে, আর এটা তেমন বিস্তারিত বলা হয়নি। রাইট অ্যান্সার অবশ্যই প্রথমটিই হবে, অপশন এ। কোশ্চেন 7, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়েল নোন ফর্ম অফ মানি ইন দ্য পাস্ট। এখানের মধ্যে কাউরিস ছিল এক ধরনের সামুদ্রিক শামুক, এটাকে কাউরি বলা হয়। এটাকে একসময় অর্থের বিকল্প হিসেবে ব্যবহার করা হতো, অর্থ হিসেবে ব্যবহার করা হতো। হাউ ডাজ দ্য প্যাসেজ ডিফাইন মানি, কিভাবে অর্থকে সংজ্ঞায়িত করা হয়েছে। এনিথিং দ্যাট ইজ ইউজড টু রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ সামথিং অ্যান্ড ইউজড ফর দ্য পারপাস অফ এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। সুন্দর একটি সংজ্ঞা এখানে প্রথমটাতেই পাওয়া গেছে। যে কোনো কিছু যেটা রিপ্রেজেন্ট করে ভ্যালু অফ সামথিং, যে কোনো কিছুর মূল্য। ইউজড ফর দ্য পারপাস অফ এক্সচেঞ্জ, এবং বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। গুডস দ্রব্য, পণ্য, সার্ভিস, সেবা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ রাইট অ্যান্সার। Question 9, according to the passage, debit or cash cards were only forms of money. No. Debit and cash cards have always been there. No. Debit and cash cards are newer forms of money. অবশ্যই এটার ইতিহাস বেশি পুরনো নয়, তাই এটাই হবে রাইট অ্যান্সার। Question 10, the passage suggests that coins existed long before the invention of money. Cowries were never counted as money. এটা তো মোটেও না। ইন এনশিয়েন্ট টাইমস সিগারেটস ওয়ার ইউজড অ্যাজ মানি, এটাও না, এটা আধুনিক সময়ে জেলখানা ইউজ করা হয়। কয়েন্স ফলোড দ্য ইনভেনশন অফ মানি, হ্যাঁ, এই লাইনের অর্থ দাঁড়াচ্ছে যে
মানি ইনভেনশনের পূর্বে কয়েন প্রচলিত ছিল এবং আমাদের প্যাসেজ কিন্তু তাই বলছে। তাই রাইট অ্যান্সার অপশন ডি। কোশ্চেন 11, এখন আর প্যাসেজের সাথে সম্পর্ক নেই। 6 থেকে 10 পর্যন্ত প্যাসেজের উপর নির্ভরশীল ছিল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য রেলওয়ে উইল কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা, আস উইথ দ্য লস। উইথ দ্য লস হবে না, ফর দ্য লস হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিতে সেই স্ট্রাকচারটি রয়েছে, দ্য রেলওয়ে উইল কম্পেনসেট আস ফর দ্য লস। কোশ্চেন 12, সিনোনিম সমার্থক মিডিওকর, যার অর্থ হলো মাঝামাঝি, নট ভেরি গুড। তাহলে আমরা অপশন এতে দেখতে পাচ্ছি অ্যাভারেজ রয়েছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। কোশ্চেন 13, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রভাব ডু নট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। অর্থাৎ এই প্রবাদের অর্থ হলো স্বাভাবিক নিয়মে কাজ করা, যেটা আগে করা উচিত সেটাই আগে করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি পুট দ্য হর্স বিহাইন্ড দ্য কার্ট, নো। ডু নট ফলো এনি অর্ডার, এটা তো মোটেও হবে না। এ কার্ট ক্যান নট মুভ উইদাউট এ হর্স, এটা না, বরং ডু থিংস ইন প্রপার অর্ডার, নিয়ম অনুযায়ী কাজ করা। যেটা আগে করা উচিত সেটা আগে করতে হবে, যেটা পরে করা উচিত সেটা পরে করতে হবে। সুতরাং রাইট অ্যান্সার অপশন ডি। অ্যান্টোনিম ব্যবহার করতে হবে স্পিউরিয়াস, যার অর্থ হলো ভেজাল, আর্টিফিশিয়াল, দেখতে খাঁটি কিন্তু আসলে খাঁটি নয়, এ ধরনের জিনিসকে স্পিউরিয়াস বলা হয়। তার বিপরীত অবশ্যই জেনুইন হবে, এতে কোনো সন্দেহ নেই। রাইট অ্যান্সার অপশন ডি। জেনুইন মানে খাঁটি, আর স্পিউরিয়াস মানে হলো দেখতে খাঁটি কিন্তু আসলে খাঁটি নয়। কোশ্চেন 15, টিনা ইজ রিনাউন্ড ফর হার অরেটরি। তাহলে এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ টিনা তার বাগ্মিতার জন্য, বক্তৃতার জন্য প্রসিদ্ধ, বিখ্যাত। কোশ্চেন 16, হি ওয়াজ নট কনভারসেন্ট ড্যাশ দ্য প্ল্যান। কনভারসেন্ট মানে হলো পরিচিত, ফ্যামিলিয়ার উইথ, কনভারসেন্ট উইথ। সুতরাং রাইট অ্যান্সার অপশন সি। এই ছিল 16টি এমসিকিউ। প্রত্যেকটি এমসিকিউর মান 1.25 মার্কস, অর্থাৎ টোটাল 20 মার্কস। এছাড়া ইংরেজির জন্য রাইটিং রয়েছে 15 মার্কস, কিন্তু আমি একটি বাংলা প্রশ্ন সহ নিয়েছি, মূলত একটি বাংলা অংশের, কিন্তু যেহেতু এটা ইংরেজির সাথে সম্পর্ক আছে এটা আমি নিয়েছি। এটাকে বাংলায় অনুবাদ করতে হবে। ওয়ার্ডস মোর, কোনো ইন্টারেস্টিং তথ্য যোগ করার জন্য বা আরও গুরুত্বপূর্ণ তথ্য যোগ করার জন্য এই ধরনের ফ্রেজ ব্যবহার করা হয়ে থাকে। ইট রিকগনাইজেস দ্যাট উই রোহিঙ্গা আর নট অ্যালোন। এটা আরও বেশি গুরুত্বপূর্ণ যে আমরা রোহিঙ্গারা শুধু একা নই। মেনি আদার এথনিক গ্রুপস ইন মিয়ানমার ইনক্লুডিং দ্য কাচিন, দ্য শান, দ্য কারেন endure shocking violence at the hands of armed forces of the central government. কেন্দ্রীয় সরকারের সশস্ত্র বাহিনীদের হাতে কাচিন, শান এবং কারেন সহ আরও অনেক জাতিগত সত্তা কি হয়েছে, শকিং ভায়োলেন্স, ভয়াবহ সহিংসতা সহ্য করেছে। দ্য ইউনাইটেড নেশনস কনক্লুডস, উপসংহারে আসা, সিদ্ধান্তে আসা, দ্য মিয়ানমার মিলিটারি, the force behind this vicious cycle of murderous abuse must be brought to account. Bring to account মানে জবাবদিহিতার আওতায় আনা। এই মিলিটারিকে, মিয়ানমার মিলিটারি যারা প্রধান ভিশাস সাইকেল, দুষ্ট চক্র, নিষ্ঠুর চক্র, যারা ঘাতক ছিল, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। উই মাস্ট এন্ড, অবশ্যই আমাদের সমাপ্তি করতে হবে ডিকেডস অফ ইম্পিউনিটি। ইম্পিউনিটি মানে হলো বিচারহীনতা, বিচারহীনতার দশকগুলোর সমাপ্তি টানতে হবে। ফর সাম অফ দ্য ওয়ার্স্ট ক্রাইমস নোন টু হিউম্যানিটি ইন রিসেন্ট ইয়ার্স, সাম্প্রতিক বছরগুলোতে বিচারহীনতার যে দশকগুলো রয়েছে সেগুলোর অবশ্যই সমাপ্তি টানতে হবে। কোশ্চেন 2, রাইটিং পার্টের, মা আমার সবচেয়ে বড় সমালোচক ছিলেন। মাদার ওয়াজ দ্য গ্রেটেস্ট ক্রিটিক অফ মাইন্ড। ক্রিটিক মানে সমালোচক। তিনি আমার সব সেমিনারে যেতেন। শি অ্যাটেন্ডেড অল অফ মাই সেমিনার্স। আমি সাবলীলভাবে কথা বলতে না পারলেও তিনি বুঝতে পারতেন। দো আই কুড নট স্পিক ফ্লুয়েন্টলি, শি কুড আন্ডারস্ট্যান্ড মি। আমার কাজে বা কথায় কেউ কষ্ট পেলে তিনি সাবধান করে দিতেন।
She made me aware if anyone got hurt by my deeds and words. তিনি বলতেন, she used to say, মনে রেখো মা, মামি keep it in your mind, তুমি চলে গেলে মানুষ তোমার ব্যবহারটাই মনে রাখবে। People will remember your behavior after your departure. এই ছিল এই অনুবাদ এবং সর্বশেষ প্রশ্ন একটি প্যারাগ্রাফটি লিখতে হবে 10টি সেন্টেন্সে এবং তার জন্য রয়েছে 10 মার্কস। সুতরাং বেশি লেখা যাবে না। এই ছিল ডি ইউনিটে আগত এমসিকিউ এবং রিটেন পার্ট। আশা করি এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নের ব্যাখ্যাগুলো তোমাদের জন্য অত্যন্ত সহায়ক হবে এবং যে কোনো অ্যাডমিশন টেস্টে এগুলো অত্যন্ত কার্যকরী। আশা করি চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করা রয়েছে। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এতে করে পরবর্তীতে আমরা যখন কোনো ভিডিও আপলোড দিব তোমার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। তোমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।